তাদের স্বর্ণা দাসকে হত্যা করা, এর আগে ফেলানীকে হত্যা করা, এই যে তাদের পেজ বন্ধ করে দেওয়া, এই যে তাদের গতকালকে রাজনাথ সিং এর যে উচ্চারণ, একটা ভয়ভীতি দেখানো, এগুলো সব তাদের ওই কাগুজে বাগের হলো ওয়ার্ড। কোনোভাবে ইন্ডিয়া ছাড়া চলতে পারবো না, ইন্ডিয়াতে আমার লাগবেই। আমরা যেহেতু লোয়ার রাইপেরিয়ান দেশ, ওরা আপার রাইপেরিয়ান দেশ, ওরা পানি ছাড়ি দিলে আমরা এখানে ভাসতে ভাসতে আমরা বঙ্গোপসাগরে পড়বো। এই ন্যারেশনটা তৈরি করে আমাদের ভিতরে ভয় ঢুকানো হয়েছে। ওদেরকে বাঁচিয়ে রেখেছি, আবার কখনো কোনো বিপদে ফেলাবে বা এগুলো তাদের একটা দীর্ঘমেয়াদী এবং সুদূর প্রসারী দুর্বিসন্ধি এবং তাদের দাদাগিরি ফলানোর একটা পলিসির পার্ট মাত্র, আর কিছু না। মানরহিম, প্রথমত ডক্টর কলিমুল্লাহ স্যারের বক্তব্যের পরে এটা একটা পিলে চমকে উঠছিল, আমার পিলে চমকে উঠছিল, রীতিমতো ভয় পেয়ে গেছিলাম। মুহূর্তের মধ্যে সম্বিত ফিরে পাইলাম। আমাদের সেনাবাহিনীর যে অফিসার যিনি আছেন, ওনার নামটা কি যেন? শরীফ হোসেন। জি জি, যে শরীফ হোসেন স্যার উনি যে উচ্চারণগুলো করলেন, মুহূর্তের মধ্যে আবার শক্তি রিগেইন করে ফেললাম। মানে সেনাবাহিনী তো হইতে হবে এরকমই। তো আপনি যে উচ্চারণটা করলেন, বাংলাদেশে আমার মতো অসংখ্য লক্ষ লক্ষ মানুষ মুহূর্তের মধ্যে রক্তের মধ্যে শক্তি চলে আসছে। আমি একটা কথা বলবো, কলিমুল্লাহ স্যার, আমি জানি না, ওনার নিশ্চয়ই ওনার অনেক তথ্য উপাত্ত, অনেক জানাশোনা ওনার আছে। সার্জিক্যাল স্ট্রাইক ইন্ডিয়া করবে, ইন্ডিয়া এটা কি পাকিস্তানের পুলওয়ামা কিনে এটা লাদাখের ব্যাপার কিনা? এটা তো আপনার যে আরেকটা আছে না, যে ইয়ের সাথে, চায়নার সাথে দোকলাম, মানে বাংলাদেশের সাথে সার্জিক্যাল স্ট্রাইক করবে। আমি স্টুপিড কেন তারা হইতে যাবে? আমার এটা আমার সাধারণ জ্ঞানে ধরে না। আমি কিভাবে বলবেন? তবে হ্যাঁ, যেটা আমি বলতে একমত ওনার সাথে, যে ইকোনমিক স্ট্রাইক করতে পারে। তারা নিজেদেরকে ফিফথ মানে পঞ্চম অর্থনৈতিক শক্তি বলে তাদের দাবি করছে। তাদের দাবি কতটুকু কি হয় আমি জানি না। এখনো 140 কোটি জনগোষ্ঠী গরিব, তারা অনেকে খাইতে পায় না। তারা রাস্তাঘাটে শৌচ কাজ করে, তারা সার্জিক্যাল স্ট্রাইক করবে? আমি জানি না কিভাবে এটা হয়। তো এটা তারা, ভারতবর্ষ ইন্ডিয়া একটা কাগজে বাঘ। আমি সব কথা এই মুহূর্তে তো আমার আসবে না। আমার কাছে মনে হচ্ছে ওরা একটা কাগজে বাঘ। এরা দীর্ঘদিন থেকে বাংলাদেশের উপরে ছড়ে ঘুরাইতে দাদাগিরি করতে করতে তাদের মনের মধ্যে এরকম একটা অবস্থা তৈরি হয়েছে যে এই যে সর্বশেষ ছাত্রদের আন্দোলনের ফলে, এই যে একটা বিপ্লবের ফলে তাদের গালে যে একটা চপেটাঘাত খাইলো, এটা তারা সহ্য করতে পারে। তারা এখনো সম্বিত ফিরে পায়নি। আর যেহেতু সম্বিত ফিরে পায় নাই, এখন আবল তাবল বলা শুরু করছে। এই যে তাদের এই হুঙ্কার, এই তাদের মেসেজ, এই যে তাদের আতঙ্ক ছড়ানো, এই যে তাদের স্বর্ণা দাসকে হত্যা করা, এর আগে ফেলানীকে হত্যা করা, এই যে তাদের পেজ বন্ধ করে দেওয়া, এই যে তাদের গতকালকে রাজনাথ সিং এর যে উচ্চারণ, একটা ভয়ভীতি দেখানো, এগুলো সব তাদের ওই কাগুজে বাগের হলো ওয়ার্ড। কাগজে বাঘ কখন কখনো উচ্চারণ, কাগজে বাঘ তো সে দুর্বল বাঘ, তো সে এরকম হল ওয়ার্ড উচ্চারণ করে বাংলাদেশের ব্যাপারে। এখানে বাংলাদেশের 90% মুসলমানের দেশ। আমি এখানে সাম্প্রদায়িক কথাটা উঠাবোই, একদম উঠাবো এই কথাটা। এখানে তারা যদি কত বড় স্টুপিড হইলে যে এই জাতীয় কথা উচ্চারণও করবে, তারা এখানে আক্রমণ করবে। তারা বলছে যে কি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, তারপরে মানে প্যালেস্টাইনের ব্যাপারটা বলতে গিয়ে বাংলাদেশকে রিলেট করেছে। এগুলো মেসেজ কিচ্ছু না। এগুলো মেসেজ একটাই, যে এক ধরনের তারা যে আক্রান্ত হয়েছে, তারা যে অসম্মানিত হয়েছে, তারা যে একটা চপেটাঘাত পাইছে, এবং আগামী দিনে তাদের জন্য কপালে যে খারাপই আছে মনে হচ্ছে, যেন এটার একটা জবাব তাদের তো কিন্তু তারা তো আবার ম্যানেজ করে ফেলতে পারে অন্য দলকে যদি ম্যানেজ করে ফেলে, তখন না সেটা সবই থাকবে। এই যে বাংলাদেশে গত 1.5 যুগ যাবত বাংলাদেশের মানুষের মধ্যে যে সচেতনতা তৈরি হয়েছে,
বাংলাদেশের মানুষের মধ্যে ভারতের মানুষের বিরুদ্ধে নয়, ভারতের একটা গোষ্ঠীর, নির্দিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে, একটা নির্দিষ্ট সরকারের বিরুদ্ধে, বিশেষ করে মোদী সরকারের বিরুদ্ধে যে যে একটা ঘৃণা জন্মে গেছে। এবং মোদী সরকারের কথাই শুনেছেন, মানে হ্যাঁ, আপনি তো নির্বাচনে গিয়েছেন, আপনিও তো নির্বাচনে গিয়েছেন, তো আপনারা যারা নির্বাচনে গিয়েছেন বা আপনারা জাতীয় পার্টি যে শর্তে ছিল সেটা তো মোদির কথাই গিয়েছেন আপনারা। না, এটার সাথে এটার সম্পর্ক না। এটা আমাদের আভ্যন্তরীণ আমাদের অনেক বিষয় আছে, সেটার সাথে আন্তর্জাতিক মানে ভারতবর্ষ অনেক কিছু, মানে ওই যে বললাম ন্যারেটিভটা এরকম হয়েছে যে বাংলাদেশ চলে ইন্ডিয়ার ইশারায়। আজকে 18 বছর যাবত এই কথাগুলো আমরা শুনতেছি, আমরা ঢাকাতে শুনতেছি, ঢাকাতে নাকি রর এজেন্টরা কিলবিল করে। বাংলাদেশে ইন্ডিয়ান 25 লক্ষ লোক, ইন্ডিয়ান লোক এখানে কাজ করে, 25 লক্ষ না হোক অন্তত 2 লক্ষ 3 লক্ষ তো হবে। এই যে আমাদের মধ্যে এক ধরনের এই যে হেল্পনেস অবস্থা তৈরি করানো হয়েছে যে আমরা কখনো কোনোভাবে ইন্ডিয়া ছাড়া চলতে পারবো না, ইন্ডিয়াতে আমার লাগবেই। আমরা যেহেতু লোয়ার রাইপেরিয়ান দেশ, ওরা আপার রাইপেরিয়ান দেশ, ওরা পানি ছাড়ি দিলে আমরা এখানে ভাসতে ভাসতে আমরা বঙ্গোপসাগরে পড়বো। এই ন্যারেশনটা তৈরি করে আমাদের ভিতরে ভয় ঢুকানো হয়েছে। এবং তারা উঁচু দেশ, তারা অনেক বড় দেশ, সো হোয়াট, তারা অনেক বেশ, আমরা তারা ওখান থেকে পানি ছাড়লে, তারা ওখান থেকে ইয়ের কাজ করলে আমরা এখান থেকে ভাসে যাব। এইগুলো বলে বলে আমাদেরকে খাটো করা, ছোট করা এবং আমাদেরকে দুর্বল করার, এই যে গত 16 বছর যাবত এই দুর্বল হইতে হইতে আমাদেরকে কোনো ব্যাংক একদম কর্নার করার মতো না, হয় নাই, মানুষ হয় নাই এই কোনো ব্যাংক করার একটা প্রচেষ্টা চলছে। সেই কোনো ব্যাংক কি করে এখন বাঘের গর্জন দিচ্ছে, এটা তাদের বিশ্বাস হইতে চায় না, এটা মনে করতেছে না তারা যে এটা হয় কি করে। সুতরাং এত সহজে তো হবে না, সুতরাং তারা তো চেষ্টা তাদের করবেই। আমার বক্তব্য হচ্ছে একটাই, যে তারা স্বর্ণা দাসকে যে বর্ডারে কিলিং করতেছে, বর্ডার কিলিং, একজন বলছিলেন বর্ডারে আরো তারা কিল করবে, তখন আমাদের দেশের মানুষের মধ্যে এক ধরনের ভয় হবে যে ইন্ডিয়াকে চেতায় লাভ কি, ইন্ডিয়ার সাথে ভালোভাবে সম্পর্ক থাকা ভালো, কারণ আমরা ইন্ডিয়াতে যাইতে হয়, ওখানে আমাদের চিকিৎসা করাইতে হয়, ওখানে আমাদের তাজমহল দেখতে যাইতে হয়, কুতুব মিনার দেখতে যাইতে হয়, ইন্ডিয়াতে অনেক পুরানো স্থাপত্য আছে, ঐতিহ্য আছে, এগুলো দেখতে যাইতে হয়, আমরা তাদের কাছে নানাভাবে তাদের কাছে আমরা এই যে একটা ন্যারেশন, এই যে একটা ন্যারেটিভ দাঁড় করানো হয়েছে এবং সেটা আবার স্মরণ করা দিচ্ছে আমাদেরকে। ওরা জানে না যে আমরা পর প্রয়োজনে কত বড় বেইমানি করতে পারি। আমরা ইন্ডিয়া থেকে দরকার হলে নামাজের সেজদার জন্য ওই যে আনবো, এটা কি বলে, নামাজের যে সেজদা দেয়, জায়নামাজ ইন্ডিয়া থেকে আনবো, কিন্তু গালাগালি তাদেরকেই করবো। এটা এই জন্য করবো, বর্তমান যুগটা এটা ইন্টার ডিপেন্ডেন্সি, তারা আমাদের কোনো করুণা করার কিছু নাই, আমাদেরকে তারা করুণা করার কিছু নাই, আমাদের সাথে তাদের ট্রেড ডিফিসিয়েন্সি অনেক কিছু ঠিক আছে, এটা তাদেরকে করতে হবে, করা তাদের উচিত, যদি আন্তর্জাতিক নিয়ম নীতি মানে তারা, আর না মানলে অন্য কথা। সুতরাং আমাদের হারাবার কিছু নাই। আমি কর্নেল সাহেবের সাথে, আমি শেষ করে দিচ্ছি, আমি কর্নেল সাহেবের সাথে সম্পূর্ণরূপে একমত যে আমরা যদি কখনো ইন্ডিয়াকে নো বলি, এটাতে আমাদের মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না, আমরা বুড়িগঙ্গা এবং আমরা বঙ্গোপসাগরে জ্বলে মানে ডুবি মরবো না, এমন মরার অবস্থা বাংলাদেশের নাই। ওরা 140 কোটি জনগোষ্ঠী নিয়ে এই বাংলাদেশকে তারা আবার নতুন একটা ওপেন করবে, নতুন একটা যন্ত্রণা ওপেন করবে, এখানে একটা মানে আমরা এখানে বসে থাকবো, এখানে চায়না আছে, এখানে মানে আরো অনেক শক্তি আছে। সুতরাং এই জাতীয় কথা আসলে কিছু না, এটা একটা তাদের শব্দ বোমা, এটা আমাদেরকে তারা ওই যে বলে না, বাঙ্গাল মনে করছে, বাঙ্গাল মনে করেছে গত 18 বছর, এটা আরো বেশি মনে করছে, করার কারণে তারা এটা সহ্য হয় না। আবার একটা কথায় আমার পুনরাবৃত্তি এইভাবে করতে চাই, যেটা কর্নেল সাহেবের সাথে আমিও একটু শুরু বলতে চাই, সেটা হচ্ছে যে ইন্ডিয়া আমাদেরকে দীর্ঘদিন থেকে যেভাবে দেখছিল, সেটার মধ্যে কিছুটা ছেদ যেহেতু পড়ছে, তো এটা তারা সহ্য করতে পারছিল না, এটা তারা নিতে পারছে না, এটি যে নিতে, এই যে কষ্টটা, এই কষ্টটা বিভিন্নভাবে তাদের এখন মানে প্রকাশ পাচ্ছে। ইন্ডিয়া আমাদেরকে এতদিন থেকে জেনে আসছে যে আমরা একটা ক্লায়েন্ট স্টেট, তাদের মক্কেল রাষ্ট্র, তো মক্কেল এরকম করবে কেন, এরকম মাথা শির দাঁড়া সোজা করবে কেন, তারা সোজা কুজু হয়ে থাকবে, নতজানু থাকবে,
এবং আমাদের কথা অনুযায়ী উঠবস করবে, এবং আমরা আমরা খাওয়াইলে খাইবে, নাইলে খাবে না, এই জাতীয় মানে আচার আচরণ। গোবিন্দ দাও তো বলছেন, আমি আমার কথাগুলো যদিও এভাবে বলছি, মানে এরকমই চাচ্ছিল বাংলাদেশকে। বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র থাকবে সত্য, কিন্তু তাদের ছড়ি ঘুরানোর মতো, তাদের ইশারায়, তাদের ইঙ্গিতে, তাদের ইচ্ছায়, তাদের অনিচ্ছায় আমরা চলবো, এই ধরনের একটা তাদের ভাবনা ছিল। এবং এই ভাবনাটা এতদিন এই দেড় যুগ যাবৎ এটা প্রতিষ্ঠিত ছিল, এটার কিছুটা ছেদ পড়ছে মাত্র, আর কিছু না। এবং তারা একটু চিন্তার মধ্যে, চিন্তার ভাঁজ তাদের পড়েছে। ইন্ডিয়া আমাদের সাথে একটা এমন একটা সম্পর্ক রাখতে চায়, এটা হলো গিয়ে আপনার অনেকটা অনেকটা মানে স্টিক অ্যান্ড ক্যারট যদি বলি আমি আমি আমার ভাষায়, মানে কখনো কখনো আমাদেরকে ভয় দেখাবে, কখনো কখনো মূলা ঝুলাবে, কখনো কখনো আমাদেরকে পেঁয়াজ দিবে, কখনো কখনো আমাদেরকে আপনার যে কিছু দিবে, দিয়ে আমাদেরকে মানে ভাববে যে আমি তো ওদেরকে বাঁচিয়ে রেখেছি, আবার কখনো কোনো বিপদে ফেলাবে। বা এগুলো তাদের একটা দীর্ঘমেয়াদী এবং সুদূর প্রসারী দুর্বিসন্ধি, এবং তাদের দাদাগিরি ফলানোর একটা পলিসির পার্ট মাত্র, আর কিছু না। তো আল্লামা ইকবাল যদি ভারতের জাতীয় সঙ্গীত লিখে থাকে এবং সেটা তাদের এখানে খুব চলছে, তো এটা নিয়ে কে লিখলো, রবীন্দ্রনাথ ঠিক লিখলো নাকি নজরুল লিখলো নাকি দ্বিজেন্দ্র লাল লিখলো, এটা আমার কাছে বিষয় না। আমার কাছে বিষয়টা হচ্ছে জাতীয় সঙ্গীত এটা তো কোরআন, আল্লাহর কোরআন না, বাইবেলও না, এবং আপনার গীতাও না, আল্লাহর কোরআন না। এখানে জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে, এটা হলো জাতীয় গীত। এই গীতটা সবাই স্পন্টেনিয়াসলি গাইতে হবে, স্বতঃস্ফূর্তভাবে গাইতে হবে। আমি বুঝি এটা। এখন বাংলাদেশে সবাই স্বতঃস্ফূর্তভাবে গাচ্ছে না বলে আমার মনে হয়েছে, আমার এই বয়সে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষ ইচ্ছা হোক অনিচ্ছা হোক গানটা গায় হয়তো, কিন্তু বহু সংখ্যক মানুষ মনের মনের মাধুরী মিশে মন থেকে গায় না। এটা আমার কাছে মনে হয়েছে। আমি জানি না কলমে স্যার কি বলবেন আর কর্নেল সাহেব কি বলবেন আমি জানি না, আমার কাছে মনে হয়েছে। আমার মনে আছে মাওলানা ফজলুল হক আমিনী, একটু আমাকে সময় দেন। মাওলানা ফজলুল হক আমিনী বলছে আমি তো কখনো এটা গাইবো না, এবং আমার ছাত্রদেরকে কখনো বলবেন এটা গাইতে। এটা তারা মনে করে দীর্ঘদিন এটা রং রাইট, এটা আরেক কথা। আপনি এখানে 90% মুসলমানের দেশ, এখন মুসলমানদের কথাগুলো আলেম ওলামারা শুনে, তাদের কথাগুলো বেদ বাক্য মনে করে, কোরআন হাদিসের কথা বলে বলে তো শুনে। তা আপনি এটাকে বাস্তবতা মানতেই হবে, আপনি এখানে কষ্ট পাওয়ার কিছু নাই। ওরা ওরা মনে করে যে এই রবীন্দ্রসঙ্গীতটা তাদের এটা অনেকটা রবীন্দ্রনাথ লিখছে এই জন্য নয়, এটা যেটা মানে একজন ব্যাখ্যা দিচ্ছিলেন যে এটা বঙ্গভঙ্গের সময় করছিল, কেন করছিল সেটা ব্যাখ্যা দিচ্ছেন, এবং এটা হিন্দুরা পূজা অর্চনার গান, সেটারও একটা ব্যাখ্যা দিচ্ছেন, আমি বিস্তারিত যাব না। এগুলো মানুষ মনে করতেছে অনেকেই, এবং এটার সংখ্যা কিন্তু আপনি 1 2 3 4 5 নয়, এরকম মানে কোটি কোটি, আপনি 18 কোটি জনগোষ্ঠীর মধ্যে আপনি কোটি কোটি পাইবেন যারা এটা পছন্দ করে না। গেল এটা। এখন আপনি এটা যদি চেঞ্জ করার কেউ পরিবর্তন করার একটা দাবি তোলে, এবং সেই দাবির পক্ষে মানুষের যদি ডাইরেক্ট সমর্থন বা ট্যাসিট সমর্থন যেটাই থাকুক না কেন থাকে, আমি তো লক্ষ্য করেছি এখন সোশ্যাল মিডিয়ার যুগ, প্রচুর সংখ্যক মানুষ বাহবা দিচ্ছে, দিস ইজ হাই টাইম, দিস ইজ হাই টাইম টু চেঞ্জ ন্যাশনাল অ্যানথেম। কিভাবে আপনার এমন একটা বিপ্লব হইলো, বিপ্লব মানিটা কি? যে বিপ্লব মানিটা হচ্ছে এই বিপ্লবের পরে যদি আপনি এটা চেঞ্জ না করেন তাহলে কখন করবেন? আপনি ন্যাশনাল যখন নির্বাচনের পরে সরকার গঠন করবেন এবং পার্লামেন্টে আসবে, তখন তো দলীয় হয়ে যাবে, তখন কেউ এই ভেঞ্চার নিবে না, এই সাহস কেউই নিবে না, তখন কবে যে ভোট কমে যাবে, নানা ধরনের সুতে আসবে। সুতরাং এটা একটা জাতীয় ইস্যু, আমি এটাকে ছোটখাটো দেখছি না, কিন্তু আমি এটা ছোট করে দেখছি না, আমি কিন্তু বড় করে দেখছি। হ্যাঁ, শেষ করতেছি। এটা যেমন নাকি বাংলাদেশের পলিটিক্যাল কালচার চেঞ্জ করার একটা প্রয়োজনীয়তা আছে, বাংলাদেশের ভোটিং বিহেভিয়ার, আমাদের দীর্ঘদিন থেকে আমাদের ভোটারদের একটা বিহেভিয়ার তৈরি হয়ে গেছে, সেই জায়গাতে আঘাত করতে হবে। আমরা এখন 300 জন এমপি নির্বাচিত করব, এখন একটা নির্বাচন দেন, একটা নির্বাচন সুষ্ঠু হইলেও কি বাংলাদেশে কি মানে ভালো মানুষের বন্যা মানে দুধের নহর বয়ে যাবে? তা তো হবে না, যে লাউ সেই কদু হবে। আপনি এখন সুষ্ঠু নির্বাচন করবেন, কাদেরকে দিয়ে করবেন? আপনি 300 জন এমপি বের হয়ে আসবেন, আপনি এখন সবাই হুমড়ি খবর হবে বিএনপির কাছে, যে তার কাছে গেলেই এমপি হওয়া যায়। কোটি কোটি টাকার খেলা হবে, আবার যে খেলা এর আগে হয়েছিল।
কোটি কোটি, আপনি একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হইতে কয়েক কোটি টাকা লাগে, আর এমপি হইতে তো কোটি কোটি কোটি। আমার মনে হয় মানে আপনার আপনার আমার অনেকের জীবনও মানে কয়েক কয়েক বছর লাগবে এটা গুনতে। তো এখন একটা এমপি নির্বাচিত হইতে কোটি কোটি টাকা লাগে এবং কোটি কোটি টাকা দলকে ডোনেশন করতে হয়, এটা আমার মানে প্রচলিত ধারণা আছে, সত্যতা আছে। না না, শেষ করে একদম শেষ কথাগুলো উঠাচ্ছি এই জন্যই, এই পলিটিক্যাল কালচারটা এবং ভোটের প্রসিজার, আমাদের ভোটিং কিভাবে মানে নির্বাচনের প্রক্রিয়া, নির্বাচন প্রক্রিয়াটা, এই জিনিসটা যদি আপনি সংস্কার করেন তাহলে আর সমস্ত সংস্কার অটোমেটিক চলে আসবে। আপনার এটার প্রভাব পড়বে জুডিশিয়ারিতে, এটার প্রভাব পড়বে লেজিসলেচারে, এটার প্রভাব পড়বে আপনার ব্যুরোক্রেসিতে, এটার প্রভাব পড়বে সব জায়গাতে, আপনার মানে সমস্ত নিয়োগে, আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ নিয়োগ থেকে শুরু করে আপনার সমস্ত নিয়োগ এটার প্রভাব পড়বে। সুতরাং পলিটিক্যাল কালচার এবং আমাদের নির্বাচনী প্রক্রিয়া এটা যদি সংশোধন করা হয়, এবং ন্যাশনাল সাথে ন্যাশনাল অ্যান্থেম এটা একটা জাতীয় ইস্যু, এটার সাথে আমাদের অস্তিত্ব যেমন জড়িত, এদের সাথে আবেগ জড়িত, এদের সাথে এতদিন আমরা বলেছে বন্দনা করে আসতেছি কি বাবা, এতদিন আমরা হিন্দুদের বন্দনা করে আসতেছি, এটা 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 আমাদের আপনার আমাদের মতো অনেকে শিক্ষিত লোকদের কাজ, আমাদের গরিব লোকেরা কিছু বুঝে না, সাধারণ মানুষ কিছু বুঝে না, এটা বললে কিন্তু খুব ভুল বোঝা হবে। তারাই সবচেয়ে বেশি বুঝে, আমরা কম বুঝি। সুতরাং ওদের ইচ্ছা অনিচ্ছা উপর নির্ভর করে আমি তো মনে করি একটা ন্যাশনাল একটা ওপিনিয়ন নেওয়া যেতে পারে, যেরকম সংশোধন মানে সংবিধান রচনা করার ক্ষেত্রে একটা প্লেবিসাইড বা জরুরি ইস্যুতে প্লেবিসাইড করে, আমি জানি না প্লেবিসাইড কি, বা জরুরি কোনো ইস্যুতে জনগণের মতামত নেওয়া যেতে পারে, সেই মতামতের ভিত্তিতে ন্যাশনাল অ্যান্থেম চেঞ্জ হইতে পারে। এটা 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 আমার মন্তব্য। ধন্যবাদ।